আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্ধমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নতুন বছরের প্রথম দিনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বিশেষ সাক্ষাৎকার চেপেছে দৈনিক প্রথম আলো। সাক্ষাৎকারে নির্বাচনের রূপরেখা, সংস্কার, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক সহ নানা বিষয়ে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেছেন সেনাপ্রধান। আমাদের বিশ্লেষণ বলছে, তিনটি বিষয়ে সরকারের সাম্প্রতিক অবস্থান থেকে ভিন্ন মাত্রা যোগ করেছে তার এই বক্তব্য। এই তিনটি বিষয়েরই বিশ্লেষণ করব আজকের এই বিশ্লেষণে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এই বিশেষ সাক্ষাৎকারটি প্রথম আলো বছরের প্রথম দিনে ছাপলেও সেনার সদরে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল গত 30শে ডিসেম্বর। 8ই আগস্ট নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর এটাই তার প্রথম কোনো জাতীয় দৈনিকে বিশেষ সাক্ষাৎকার। এর আগে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছিলেন 18 মাসের মধ্যে একটি নির্বাচন আয়োজন করা যেতে পারে। ওই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বক্তব্য সরকারের নয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন। তখন থেকে ফিসফাস শোনা যায় সেনা প্রধানের সাথে দূরত্ব বাড়ছে অন্তর্বর্তী সরকারের। তবে প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বর্তমান অবস্থানকে সমর্থন করেন তিনি। প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের এই সময় কি ঠিক মনে করছেন সেনাপ্রধান? তিনি বলেন, দেশবাসী অবশ্যই একটা ভালো নির্বাচন চায়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সেটা। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন, সেটা ঠিক সময় আমরা অন্তর্বর্তী সরকার নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। কিন্তু তারপরও সরকারের সঙ্গে অন্তত তিনটি বিষয়ে দূরত্ব রয়েছে সেনাপ্রধানের, যেটি তার বক্তব্যে উঠে এসেছে। প্রথম ইস্যুটি হলো সংস্কার কে করবে। প্রথম আলোর একটি প্রশ্ন ছিল এরকম, গত 15 বছরে দেশের প্রশাসন, পুলিশ, বিচার ও ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে, এটাকে স্বাভাবিক জায়গায় আনতে সময় লাগবে। এমন প্রশ্নে সেনাপ্রধান বলেছেন, এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে। রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয়। দর্শক, খেয়াল করে দেখুন, ক্ষমতা নেয়ার পর থেকেই ডক্টর ইউনূস ও তার বেশ কয়েকজন উপদেষ্টা বলছেন রাষ্ট্র সংস্কার করবে বর্তমান অন্তর্বর্তী সরকার, আর সংস্কার ছাড়া নির্বাচন দেয়া হবে না। কিন্তু সেনাপ্রধান বেশ জোর দিয়ে বললেন, রাজনীতি ও রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব নয় সংস্কার। প্রথম আলো পাল্টা প্রশ্ন করেছিল, গত 5 দশকে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক কিছু করেনি, করতে চায়নি, তাদের ব্যর্থতার জন্য বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। এর উত্তরে সেনাপ্রধান বলেছেন, অতীতে হয়নি, কিন্তু বর্তমানে সুযোগ সৃষ্টি হয়েছে। দ্বিতীয় ইস্যু, যেটি নিয়ে আমরা সেনা প্রধানের বক্তব্যের সাথে বর্তমান সরকার উপদেষ্টাদের মতের যোজন যোজন দূরত্ব খুঁজে পাই, সেটি হলো সংস্কারের শেষ সুযোগ না শুধুই সুযোগ। রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টা বেশ কয়েকবার জাতির উদ্দেশ্যে বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য এটাই শেষ সুযোগ। কিন্তু সেনাপ্রধান বললেন ভিন্ন কথা, তিনি এটাকে শেষ সুযোগ বলতে চান না, একটা সুযোগ হিসেবে দেখতে চান। তিনি বলেছেন, এই সুযোগ আমাদের কাজে লাগানো উচিত, এটা সবার জন্য ভালো। একটা সুশৃঙ্খল পরিবেশের মধ্যে সবকিছু যদি ঠিক হয়ে যায়, তাহলে দীর্ঘমেয়াদে অনেকেই তো এই পরিবর্তনের সুফল ভোগ করবেন। রাজনীতিতে বিরোধী দল বিরাট এক সহায়ক শক্তি, সরকার এবং বিরোধী দল একে অন্যের পরিপূরক। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শক্তিশালী বিরোধী দল থাকা গুরুত্বপূর্ণ। এমন প্রক্রিয়া থাকলে একে অন্যের ভুল ধরিয়ে দিতে পারে। সরকার ও বিরোধী দলের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকে, সবাই তাদের পরিধির মাঝ থেকে দায়িত্ব পালন করে যেতে পারেন। এটা তো একটা দেশের জন্য খুবই প্রয়োজন। তৃতীয় ইস্যুটি হলো ভারতের সাথে সম্পর্ক নিয়ে। প্রতিবেশী রাষ্ট্র ভারত সহ চীন ও যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে। আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে। এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায়, আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি,
কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে। এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক, ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। এটা সেনাপ্রধান ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে একটি পরিষ্কার চিত্র তুলে ধরেছেন। খেয়াল করে দেখুন, তিনি বলেছেন আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল, অথচ অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই বলেছে ভারত বাংলাদেশের ওপর দাদাগিরি করছে। পানি, সীমান্ত সহ নানা ইস্যুতে সরকার ভারতকে দোষারোপ করেছে, কিন্তু সেনাপ্রধানের বক্তব্য হচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক দেওয়া নেওয়ার। তিনি ভারতের সাথে সুসম্পর্ক চান। ভারতের উপর যে দায় চাপানোর রাজনীতি, সেটি তিনি কিছুটা দূরে ঠেলে দিয়ে বলেছেন যে কোনো দেশ সব সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে, এটা দোষ না। আমি যদি আদায় করে নিতে না পারি, দোষ তো আমারও। এই বিষয়গুলো দেখতে হবে। আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। এর অর্থ কি এটা দাঁড়ায় না যে এতদিন পর্যন্ত ভারত বাংলাদেশ সম্পর্কে দোষারোপের রাজনীতি আর ভারতকে পর্দার আড়ালে অতিরিক্ত সুবিধা দেওয়ার রাজনীতি চলে আসছে? সেনাপ্রধান আরো বলেছেন জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী। কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে। বাংলাদেশে ভোটের রাজনীতিতে ভারত বিদ্বেষ একটি বড় কার্ড। সে কার্ড যে দুদেশের মানুষের সম্পর্ক খারাপ করছে, এমন ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান। সামরিক বাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের বিষয়ে কথা বলেছেন সেনাপ্রধান। সামরিক বাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয় বলে জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। অতীতে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, এটা কখনো ভালো ফল বয়ে আনেনি বলে উল্লেখ করেন তিনি। এমন উদাহরণ দিয়ে ওয়াকারুজ্জামান জানান, এজন্যই আমার অঙ্গীকার হচ্ছে সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না। আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না, এটাই আমার স্পষ্ট অঙ্গীকার। আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। এখানেও বর্তমান সরকারের মতের সাথে কিছুটা অমিল দেখতে পাই আমরা। বর্তমান সরকারের অনেক উপদেষ্টা ইতিমধ্যে গত 53 বছরে রাজনীতিবিদদের দিয়ে কিছু হয়নি বলে মন্তব্য করেছেন। ভারত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ভারতের রাষ্ট্রীয় শোকবার্তা পৌঁছে দিতে যখন ঢাকা পাঠিয়েছে, তখন এটা পরিষ্কার যে ভারত প্রসঙ্গেও খালেদা জিয়ার যে আপোষহীন অবস্থান, সেটা সত্ত্বেও ভারতের রাজনীতিবিদদের মধ্যেও খালেদা জিয়ার বিএনপি এবং বিএনপিতে খালেদা জিয়া যে উত্তরাধিকারকে রেখে গেছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানানোর ব্যাপক আগ্রহ কাজ করছে। মানে সেক্ষেত্রেও খালেদা জিয়ার আপোষহীনতাই শেষ পর্যন্ত জয়ী হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লাখ লাখ মানুষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন এবং তারা লোকারণ্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় যোগ দিয়ে তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানিয়েছেন। এমন একটা সময়ে খালেদা জিয়ার মৃত্যু হলো, মানে এগুলোকেও তো ধর্মে এবং সংস্কৃতিতে ভাগ্যের সাথে সম্পর্কিত বলা হয়, যে এমন এক সময়ে তার মৃত্যু হলো যাকে তার দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটা ফলাফল হিসেবে চিহ্নিত করা যেতে পারে। মানে তিনি দীর্ঘ সময় ধরে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ছিলেন তার দলকে নিয়ে, এবং খালেদা জিয়াকে পুরো তার রাজনৈতিক জীবন জুড়েই যেই নামে সবচেয়ে বেশি অভিহিত করা হতো তার আপোষহীন নেত্রী হিসেবে, সেই আপোষহীন চরিত্রেরই হয়তো তিনি পুরস্কার পেলেন কিনা সেটা কিন্তু ভাববার একটা সুযোগ করে দিয়েছে তার এই লোকারণ্য জানাজার ঘটনা। মানে গত কবছরে বিএনপির রাজনীতি আর প্রাসঙ্গিক থাকছে কিনা, শেখ হাসিনার শাসনামলে বিএনপির
বিএনপির রাজনীতি, বিএনপির দল হিসেবে একেবারে দুর্বল, অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে কিনা, এসব যখনই আলাপ হয়েছে তখন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এমন ভাবে বিশ্লেষণ করেছেন যে মূলত এই যে খালেদা জিয়ার আপোষহীন চরিত্র, এই যে সংসদ নির্বাচনগুলোতে যোগ না দেওয়ার মাধ্যমেই আসলে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে পড়লো কিনা, কারণ শেখ হাসিনা এমনকি 2024-এর নির্বাচনটাও করে ফেলেছিলেন। কিন্তু এখন পিছনে ফিরে তাকালে মনে হচ্ছে যে 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর আসলে সকল শেখ হাসিনা বিরোধী আন্দোলনের, 15 বছরের আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের প্রধান মুখ এবং বিজয়ী মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন খালেদা জিয়া, এবং সে কারণেই তাকে সেই স্বীকৃতি দিয়েই তার দলের নেতা কর্মী সমর্থকেরা এতটা গৌরবের সঙ্গে এবং এতটা শ্রদ্ধার সঙ্গে তাকে শেষ বিদায় জানালেন। খালেদা জিয়া 2024-এর আগস্টের পর থেকেও একরকম অন্তরালেই ছিলেন, কিন্তু তিনি যখন শেষ বিদায় পাচ্ছেন তখন তার পুত্র তারেক রহমানের ওপর যে সকলে ভরসা করছেন তার প্রমাণ দেশি বিদেশি নেতৃবৃন্দ তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন। শুধু তাই নয়, তার মায়ের মৃত্যুর পর তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্পিকার সহ চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের তরফে যে শোক বার্তা, সেখানে তার পরিবারকে তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন, খালেদা জিয়া যে রাজনৈতিক উত্তরাধিকার রেখে গেলেন, তার যে স্বীকৃতি এলো, তাতেও বোঝা যাচ্ছে যে 36 বছর বয়সী খালেদা জিয়া স্বামীর আকস্মিক মৃত্যুর পর, আততায়ীর গুলিতে স্বামীর আকস্মিক মৃত্যুর পর যে একটা প্রকাশ্য জীবন, পাবলিক লাইফ বেছে নিতে বাধ্য হয়েছিলেন একরকম স্বামীর এবং পরিবারের লিগ্যাসি, মানে তার রাজনৈতিক উত্তরাধিকার বহন করে যেতে তিনি এক রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়েছিলেন। এবং আমি বিভিন্ন তার জীবনীতে পড়ছিলাম যে লেখা হচ্ছে এমন যে খালেদা জিয়া তো এর আগে বিশেষ কোনো পাবলিক অনুষ্ঠানেও কিন্তু প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে যেতেন না। 36 বছর বয়সে 2 সন্তান সহ তিনি দলের দায়িত্ব নিলেন এবং তারপর খুব দ্রুত বক্তৃতা করা শিখলেন, মানুষের সঙ্গে মেশা শিখে উঠলেন, এবং তার এই যে তার যে গভীর নেতৃত্বের গুণাবলী এবং তার যে নেতৃত্ব দেওয়ার স্বাভাবিক যে প্রবণতা, সেটা তাকে দলে একেবারে মানে বিএনপির ঘাঘু অর্থমন্ত্রী সাইফুর রহমান থেকে শুরু করে বিএনপিতে যে বিভিন্ন সিনিয়র ব্যক্তিবর্গ ছিলেন, তারা লিখছেন যে তারা মনে করেছেন, দেখেছেন যে খালেদা জিয়া কি দ্রুত শিখে নিয়েছেন এবং কি দ্রুত তিনি সিদ্ধান্ত নিতে এবং সেই সিদ্ধান্তে অটল থাকার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতেন। এবং ওই যে আপোষহীনতার কথা বলছিলাম, আপোষহীনতা তাকে এক রকমের ডিফাইন করতে শুরু করলো, এবং ওই উপাধিটা তো প্রথম তিনি পেলেন এরশাদ বিরোধী আন্দোলনের সময়। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1986 সালে যখন এরশাদ সাহেব নির্বাচন দিলেন, ততদিনে কিন্তু বিএনপির নেতৃবৃন্দ এক রকমের পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন যে তারা নির্বাচনে যেতে চাইছিলেন। তারা মনে করছিলেন, কারণ তখন নাকি সাইফুর রহমানের লেখাই পড়ছিলাম, সাবেক অর্থমন্ত্রী, যে তখন এরশাদ সাহেব একটা আসন ভাগাভাগির নির্বাচন করবারও কথা বলছিলেন। এমনকি 126টা পর্যন্ত আসন তিনি বিএনপিকে দেবার প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন। কিন্তু খালেদা জিয়ার একমাত্র বক্তব্য ছিল যে তিনি আন্দোলনে আছেন যেহেতু এরশাদ সরকারের বিরুদ্ধে, তার দল এই সময়ে কোনো নির্বাচনে যাবে না এই সরকারের আয়োজনে। এবং 86 নির্বাচন, 88 নির্বাচন কোনোটিতেই বিএনপি অংশ নিল না, এবং বিএনপি আপোষহীন নেত্রী হিসেবে খালেদা জিয়া পরিচয় পেলেন। এবং তার ফলশ্রুতিতে মানে যে মাঠে যে দুর্দমনীয় আন্দোলন, খালেদা জিয়ার নেতৃত্বে 7 দল, শেখ হাসিনার নেতৃত্বে 8 দল, বামদের নেতৃত্বাধীন জোট গড়ে তুলল, তখন তার ফলশ্রুতিতে 90-এ এসে পতন ঘটল এরশাদ সরকারের। এবং তখনও কিন্তু বিএনপি সাংগঠনিকভাবে তেমন শক্তিশালী দল ছিল না, এবং প্রত্যেক
প্রত্যেকেই মনে করছিলেন যে মানে রাজনৈতিক বিশ্লেষকরা, বোদ্ধারা, দেশি বিদেশি সকল পক্ষই মনে করছিল যে অনেক বেশি সংগঠিত এবং দলীয়ভাবে ভিত্তি থাকা দল আওয়ামী লীগ, তারাই নিশ্চয়ই 91-এ সরকার গঠন করবে। কিন্তু পরবর্তীতে বিএনপির ওই যে ঝানু সব রাজনীতিবিদেরাও এটা স্বীকার করেন যে আসলে খালেদা জিয়ার যে ব্যক্তিগত জনপ্রিয়তা সেটাই সম্ভবত মানে দল হিসেবে তখনও খুব দুর্বল। মানে অনেকে বলেন এমনকি 300 আসনে দেওয়ার মতো প্রার্থীও তখন খালেদা জিয়াকে বিভিন্ন জায়গা থেকে খুঁজে আনতে হয়েছে, বা বিভিন্ন জায়গার আগ্রহী প্রার্থীদের মিলিয়ে খালেদা জিয়াকে তখন 300 আসনে মনোনয়নের ব্যবস্থা করতে হয়েছিল। এমন একটা অবস্থাতেও খালেদা জিয়ার ব্যক্তিগত জনপ্রিয়তাতেই সে সময় 91-এ তিনি নির্বাচনে বিজয়ী হয়ে আসেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এবং অনেকেই বলেন যে খালেদা জিয়ার যে আপোষহীন নেত্রীর যে তকমা বা যে উপাধি, সেটাই তখনও তাকে বিজয়ী করেছিল। যদিও বা এমনকি এরশাদ সরকারের আমলেও বিএনপির মওদুদ আহমেদ লিখেছেন, সাইফুর রহমান লিখেছেন, তারা লিখেছেন যে তারা বারবার ভেবেছেন যে আসলে এই যে নির্বাচনে অংশ না নিয়ে, মানে মওদুদ আহমেদ তো তখন এরশাদ সরকারেই ছিলেন, যে নির্বাচনে অংশ না নিয়ে বোধহয় মানে ঠিক কাজটা করছেন না খালেদা জিয়া এরশাদ সরকারের আমলেও, এবং ওই যে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ভয়। এই 14 সালেও কিন্তু খালেদা জিয়া যখন নির্বাচনে অংশ নিলেন না এবং আওয়ামী লীগ একটা অংশগ্রহণবিহীন নির্বাচন করতে বাধ্য হলো খালেদা জিয়া বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায়, তখন অনেকেই ভেবেছিলেন যে এর পরেও যেহেতু শেখ হাসিনা সরকার টিকে গেছেন, কাজেই এর ফলশ্রুতিতে বিএনপির দুর্বল থেকে দুর্বলতর হওয়া ছাড়া আর বোধহয় কোনো লাভ হলো না। এর মধ্যে খালেদা জিয়া কিন্তু বিচারের মুখোমুখি হন, আদালতে নিয়মিত হাজিরা দিতে যান, কারাবাসে মুখোমুখি হন। আদালতে গিয়ে তিনি বলেন যে কিছুর বিনিময়ে তিনি দেশ ছেড়ে যাবেন না, কারণ তিনি খুব অল্প বয়সে যেমন স্বামী হারিয়েছেন, তেমনি তার পুত্ররা নির্বাসনে যেতে বাধ্য হয়েছে, এবং এক পুত্র নির্বাসিত জীবনে থাকা অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন, আরেক পুত্র এখনো অসুস্থ। তিনি কোনো অবস্থাতেই তার জনগণকে ছেড়ে তবু যাবেন না। এবং এই যে এত বছরে তিনি একদিকে নির্বাচনে অংশ নেন নাই, আওয়ামী লীগ সরকারের সঙ্গে সকল আলোচনার পথ কিন্তু রুদ্ধ করে রেখেছেন। শেখ হাসিনা এমনকি আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর দেখা করতে গেছেন, খালেদা জিয়ার তরফে দরজা খোলা হয় নাই। খালেদা জিয়ার সঙ্গে 14 নির্বাচনের আগে শেখ হাসিনা টেলিফোন করে বলেছেন যে তার কর্মসূচি স্থগিত রেখে তিনি যেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করতে আসেন। খালেদা জিয়া সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এমনকি 2013 সালে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তার কর্মসূচি চলা অবস্থায়, মানে বিএনপি জামাতের কর্মসূচি চলছিল, এমন অবস্থায় যখন বাংলাদেশ সফরে আসেন তখন তার কর্মসূচি চলছে, এবং এই অবস্থায় তিনি বাড়ি থেকে বেরিয়ে প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে দেখা করতে পারেন না জানিয়ে শেষ মুহূর্তে ভারতের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ না করায় তার সঙ্গে ভারতের সম্পর্কটা এমন পর্যায়ে গেছে যে সে কারণেও বিএনপিকে সাফার করতে হয়েছে, বিএনপিকে ভুগতে হয়েছে। বহু বিশ্লেষকেরা যখন এ কথা খালেদা জিয়ার মৃত্যুর আগে বা শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন গত কবছর বারবার বললেও এখন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি লিখছে যে ভারত নীতিতে সর্বদা বাংলাদেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়েছেন খালেদা জিয়া, এবং তারা শিরোনামে বলছে যে খালেদা জিয়ার ভারতের নীতির ক্ষেত্রে তিনি দাসত্বের মানে ভারত একরকম বাংলাদেশকে দাসত্ব শৃঙ্খলে বেঁধে রেখেছে বলা থেকে শুরু করে নানা রকম বক্তৃতা বিবৃতির মাধ্যমে সবসময় এমন একটা অবস্থান নিয়েছেন যেই অবস্থানে খালেদা জিয়াকে বরাবর মনে হয়েছে যে তিনি বাংলাদেশের স্বার্থ রক্ষা করছেন, এবং বরাবর মনে হয়েছে যে তিনি আসলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।
she is framing policies as defense against Indian domination. তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরক্ষাব্যূহ হিসেবে সকল নীতি নির্ধারণ করছেন। ভারত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ভারতের রাষ্ট্রীয় শোকবার্তা পৌঁছে দিতে যখন ঢাকা পাঠিয়েছে, তখন এটা পরিষ্কার যে ভারত প্রসঙ্গেও খালেদা জিয়ার যে আপোষহীন অবস্থান, সেটা সত্ত্বেও ভারতের রাজনীতিবিদদের মধ্যেও খালেদা জিয়ার বিএনপি এবং বিএনপিতে খালেদা জিয়া যে উত্তরাধিকারকে রেখে গেছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানানোর ব্যাপক আগ্রহ কাজ করছে। মানে সেক্ষেত্রেও খালেদা জিয়ার আপোষহীনতাই শেষ পর্যন্ত জয়ী হয়েছে। খালেদা জিয়ার আপোষহীনতা জয়ী হয়েছে এমনকি তার পুত্রকে সে সময় 2008 সালে বিদেশ পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রেও। এটাও মনে পড়ছিল যে সে সময় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দই পুত্র তারেক রহমানের প্রতি খালেদা জিয়ার অন্ধ ভালোবাসা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করছিলেন। তাদের মন্তব্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রে তার বার্তা পাঠাচ্ছিলেন। মওদুদ আহমেদ তার বইয়ে লিখেছেন যে খালেদা জিয়া তখন রাজনৈতিক সকল আলাপ আলোচনায় তার পুত্রদেরকে রক্ষায় সবচেয়ে বেশি মনোযোগী হয়ে উঠেছিলেন, যার প্রেক্ষিতে শেষ পর্যন্ত নির্বাচনটা গুছিয়েও করতে পারেননি, কিংবা ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সঙ্গে নির্বাচনে বিজয়ের বিষয়ে দর কষাকষি না করে তিনি তখন ব্যস্ত ছিলেন পুত্রদের বিদেশে পাঠানোর বিষয়ে দর কষাকষিতে। এখন পিছনে ফিরে তাকালে মনে হচ্ছে খালেদা জিয়া সে সময় যদি পুত্র তারেক রহমানকে রক্ষা না করতেন, 17 বছর তাকে সুস্থ হয়ে ওঠার, তাকে রাজনৈতিকভাবে আরো পরিপক্ক হয়ে ওঠার এবং বাংলাদেশে এমন একটা অনুকূল পরিস্থিতিতে আবারও ফিরে দল এবং দেশের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা সৃষ্টি করার সুযোগ করে না দিতেন, তাহলে খালেদা জিয়া 36 বছর বয়সে বিধবা হয়ে 2 সন্তান সহ যে লক্ষ্য সামনে রেখে আসলে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তার স্বামীর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন এবং প্রতিশ্রুতি নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, মৃত্যুর দিনে সম্ভবত সে কাজে তিনি অসফল বলে পরিগণিত হতেন। আজ তিনি যখন শেষ বিদায় নিলেন, তখন আপোষহীন নেত্রীর প্রত্যেকটি সমালোচিত, আলোচিত, বিতর্কিত, আবার প্রশংসিত বটে রাজনৈতিক কৌশলকে একেবারেই অব্যর্থ বলে মনে হচ্ছে, বিশেষ করে তখন যখন তার পুত্র তারেক রহমান এমন সর্বজন স্বীকৃতি পেয়ে বিএনপির রাজনীতিকে একটা দীর্ঘ সময় টিকিয়ে রাখার প্রতিশ্রুতি তৈরি করতে পেরেছেন।